স্বাগতম, অভিনন্দন সবাইকে। আজ আমরা লেটস টকের আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দর্শকবৃন্দ। ব্যতিক্রম ডিজিটাল প্রেজেন্স লেটস টক। চলুন দেখি আজ আমাদের সাথে স্টুডিও ফ্লোরে একজন নতুন অতিথি রয়েছে, ওনার সাথে একটু আলাপ আলোচনায় সময় ব্যতীত করি। তো উনি হচ্ছেন আমাদের করিমগঞ্জ জেলার থেকে, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এসছেন গুয়াহাটিতে ব্যতিক্রম ডিজিটালের এই লেটস টকের মঞ্চে উনি আমাদেরকে সময় দিয়েছেন। তিনি হচ্ছেন বর্ণালী নাথ। বর্ণালী ম্যাম, আপনাকে স্বাগত। নমস্কার। তো সর্বপ্রথমে দর্শক বন্ধুরা আমি বলতে চাইব যে বর্ণালী নাথ প্রথমে গুয়াহাটিতে এসেছিলেন আমাদের 10th of August-এ ব্যতিক্রম ওমেন কনক্লেভ 3.0 এডিশনটা যে ছিল সেটাতে পার্টিসিপেট করতে। এবার তারপর আমার কিন্তু বর্ণালীর সাথে সেখানেই বন্ধুত্ব হয় এবং ওর মধ্যে একটা সম্পূর্ণ বন্ধুত্ব সুলভ মনোবৃত্তি রয়েছে। শি ইজ আ ভেরি জলি গার্ল অ্যান্ড খুব কোঅপারেটিভ, খুব ফ্রেন্ডশিপ পরায়ণ ওর মনটা। তো সেভাবেই কিন্তু আমাদের কিন্তু খুব স্বল্প দেখায় আজ আমরা টক শোতে আমার মঞ্চে, আমাদের মঞ্চেও এসেছে। তো যেহেতু করিমগঞ্জে, সবচেয়ে প্রথমে আমি বর্ণালীর থেকে জানতে চাইব, এই যে বর্ণালী, গুয়াহাটিতে আমাদের যে কিছুদিন আগে একটা আর্টিফিশিয়াল ফ্লাড হয়ে গেল, তো তোমাদের করিমগঞ্জে তো তোমরা অনেক ধরনের এই ধরনের মানে আর্টিফিশিয়াল বন্যার প্রায় মাঝে মাঝেই তোমরা সম্মুখীন হও না? প্রতি বছরই মনে হয় সেটা। শুধু প্রতি বছর নয়, সেটা অল্প বৃষ্টিতেই হয়ে যায়। অল্প বৃষ্টিতেই এই রাস্তাঘাটে রাস্তাঘাটে ইভেন মানুষের ঘরেও জল থাকে। হ্যাঁ, মানে করিমগঞ্জ পুরো শহরের কথা বলছো তুমি? হ্যাঁ, শহরের কথা বলছি, গ্রামের কথা তো আর বলে লাভ নেই। হ্যাঁ, শহরের মানুষের ঘরে, মানে যেহেতু করিমগঞ্জ আপনারা সবাই জানেন সেটা বাংলাদেশ এবং ইন্ডো বর্ডারের মাঝখানে, তো কুশিয়ারা, লঙ্গা এবং সিংলা নদী, এই তিনটে নদী করিমগঞ্জের সব থেকে বেশি মানে পরিচিত। তো যখনই ওখানকার জল বাড়ে বা এমনও আছে রাস্তার উপরে যখন জল আসে, নালা নর্দমা ভরে, তখন সেই জলটা না মানুষের ঘরে ঢুকে যায়। তো সেটা কখনো হাঁটু জলও হয়, কখনো কোমর জল হয়, কখনো মানে বুক অব্দি আসে, মানে যার ঘর যত নিচু তাদের সেই দুর্ভোগটা ভুগতে হয়। আর বরাক ভ্যালিতে বোধহয় প্রতি মানে রেইনি সিজনে, বর্ষার সিজনে এটা একটা খুব দুঃখজনক ঘটনা না? একদম ট্রেন লাইন, বাস কানেক্টিভিটি, সব কানেক্টিভিটি উইথ দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি বন্ধ হয়ে যায় না? ইভেন এখনো এট প্রেজেন্ট করিমগঞ্জে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার ফলে গুয়াহাটির সাথে করিমগঞ্জের শিলচর, বরাকভ্যালি তো 3টা ডিস্ট্রিক্ট নিয়ে, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, তো 3টা ডিস্ট্রিক্টেরই যোগাযোগ ব্যবস্থা প্রায় সময় বিচ্ছিন্ন হয়ে যায়। ত্রিপুরার বিচ্ছিন্ন হয়ে যায়, পার্শ্ববর্তী রাজ্য তো আমাদের ত্রিপুরা, তো ত্রিপুরারও বিচ্ছিন্ন হয়ে যায়। তার ফলে এখনও আছে সোনাপুরে, যেটা আমরা গুয়াহাটি আসার সময় বাই রোড ক্রস করে আসি, সেখানেও ল্যান্ডস্লাইড হচ্ছে, জোড়াবাড়, সোনাপুর এরিয়ায়। যদিও বন্ধুগণ আমাদের লেটস টকের মানে আলোচ্য বিষয় এটা নয়, তাও যেহেতু বর্ণালী নাথ একেবারে সুদূর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই মঞ্চে যোগদান করছেন, মানে খুব দুঃখের কথা, বৃষ্টি তো একটা ইটস এ ন্যাচারাল ফেনোমেনন, কিন্তু এটাতে অল্প বৃষ্টিতেই যদি বরাক ভ্যালি একটা এত বড় জায়গা জুড়ে রয়েছে আমাদের অসম রাজ্যের, সেখানে এত পপুলেশনের যদি এতখানি মানে সাফার করতে হয়, দ্যাট টু এভরি ইয়ার, সত্যি মানে আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো তারা যেন নিশ্চয়ই এই ব্যাপারটাতে আলোকপাত করেন। তো চলুন, আমাদের সময়ের বাধা প্রতিদিনই থাকে, আজও রয়েছে, আমরা এগিয়ে যাই আমাদের আজকে লেটস টকের আলোচ্য বিষয় নিয়ে। বর্ণালী ম্যাডাম, সবচেয়ে প্রথমে আমি জানাবো আপনাদেরকে, বর্ণালী হচ্ছেন একজন স্কুল শিক্ষিকা। আর বর্ণালী, তোমার যে এই স্কুল শিক্ষয়িত্রীর যে জার্নিটা, সেটা মোটামুটি কতদিন ধরে শুরু হয়েছে? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2011-তে। 2012-তে আমার মানে প্রথম ইন্টারভিউ দেওয়া স্কুল শিক্ষিকার জন্য। সেখানে সরস্বতী বিদ্যানিকেতন হাই স্কুল বলে একটা স্কুল আছে, খুব ভালো এবং খুব বেশি মানে কি বলবো জনপ্রিয়। তো সেই স্কুলেই আমি প্রথম ইন্টারভিউ দিতে যাই। সেটাও আমার এক মানে ছোটোবেলার বান্ধবী, ওর কথায়। আমার মানে 2008 থেকে আমি মানে ঘরে এমনিতে শিক্ষকতা করতাম, পড়াতাম বাচ্চাদেরকে। আর তারপর 2012-তে আমার বান্ধবী বলল যে এটা মানে
ইন্টারভিউ হচ্ছে, তুই এসে দেখতে পারিস। তো আমি ওকে প্রথম না করেছি যে না আমি দেবো না, আমার টিচিং প্রফেশনটা আমার এত ভালো লাগে না, তুই কর। আমাকে বলছে না তুই একবার এসে দেখে যা না, দিয়ে যা, নাও তো পেতে পারিস, তুই দিয়ে যা। তো যেহেতু আমার তখন আমার গ্র্যাজুয়েশন ইংলিশ অনার্স নিয়েছিল, আমি ভাবলাম যে আচ্ছা চলো দিয়ে যাও, ওদের ইংলিশ টিচার লাগে, আমি একবার চলো দিয়ে আসি। দিলাম। আমার ইন্টারভিউ যখন হলো, ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর মানে তখন এমন অবস্থা হলো, আমি ঘরে এসেছি, আমার বাবা গেছিলেন সঙ্গে, তো আমি ঘরে এসেছি, আসার পর আমি জাস্ট খেতে বসছি, তো স্কুলের প্রিন্সিপাল স্যার আমার বাবাকে ফোন করে বলছেন এটা কি বর্ণালীনাথের বাসা? তো আমার বাবা বলছেন হ্যাঁ, তো আজকে তো ইন্টারভিউ দিয়ে এসছে। বলছেন যে আমি সরস্বতী স্কুলের প্রিন্সিপাল স্যার বলছি, বর্ণালীকে বলবেন আজকে তো স্যাটারডে, মানডে থেকে জয়েন করার জন্য। তো আমি না হা করে বসে, আমি ইচ্ছে করে একটু মানে ইয়ে করে দিয়েছি ইন্টারভিউ যাতে পাই না, আমাকে আর ডাকে না, কিন্তু ওরা নাকি এত প্লিজড হয়েছেন তো আমাকে ডেকেছেন। তো সেই থেকে আমার জার্নি শুরু। 2012, 13, 14তে আমি আসাম সরকারের যেটা টেট পরীক্ষা হয়, তো সেটাতে আমি দিলাম, দেওয়ার পর সেটা আমি উত্তীর্ণ হওয়ার পর 2014তে আমার মানে পোস্টিং হয়নি, কিন্তু 2017তে আমার যেটা আমাদের দুটো করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, একটা এসএসএ একটা স্টেট পুল, সেই স্টেট পুলের আন্ডারে আমার 8 সেপ্টেম্বর 2017-এ আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শিক্ষকতা শুরু সরকারি স্কুলে। তুমি 2017 থেকে বলছো যে সরকারি স্কুলে শিক্ষকতা করছো। তো 2017 থেকে আজ হচ্ছে 2024, সেপ্টেম্বর ইজ দ্য নেক্সট মান্থ। তো 7 বছর হচ্ছে তোমার এই টিচিং প্রফেশনে তুমি এন্ট্রি করেছো, 7 বছর হচ্ছে। তো যদিও তুমি বলেছো যে তুমি প্রথমে টিচার হতে চাওনি, কিন্তু আজ যে তুমি এই একটা নোবেল প্রফেশনে রয়েছো, সেটার ফিলিংটা, তুমি এত স্টুডেন্টকে 7 বছরে পড়িয়েছো, মেবি আগে প্রাইভেট স্কুলে, এখন তুমি গভর্নমেন্ট সেক্টরে আছো, যাই হোক স্টুডেন্ট তো স্টুডেন্ট হয়, আর টিচার তো টিচারই হয়। গুরু এবং শিষ্যের রিলেশন তো মানে যুগ যুগান্তর ধরে অনেক সুন্দর, অনেক প্রিয়, অনেক সুমধুর। তো আমি তোমার থেকে জানতে চাইবো বর্ণালী, এই যে তোমার যে গুরু শিষ্যের যে পরম্পরা স্কুলে যেটা তোমরা পেয়ে থাকো, বা শিশু মানে স্টুডেন্টদেরকে যে তোমরা মোটিভেট করে তাদের ফিউচারের জন্য যে মানে তৈরি করো, সেটার বিষয়ে তুমি কি বলবে? তোমার মানে তোমার মনের চিন্তাধারাটা সেটা নিয়ে কি, বা হাউ ইউ আর এনজয়িং দ্য প্রফেশন নাও অ্যাজ এ টিচার? ফার্স্ট অফ অল আমি একটা জিনিস এখানে প্রথমে বলতে চাই যে আমার বাবা মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টে অ্যাজ এ জয়েন্ট ডিরেক্টর উনি রিটায়ার করেছেন, তো ওনার চাকরি জীবনের ম্যাক্সিমামটাই ব্রহ্মপুত্র ভ্যালিতেই কেটেছে। আমার মা বাই প্রফেশন টিচার ছিলেন, উনি সামহাও আমার ছোটোবেলা মানে আমাকে কে দেখবে, সামহাও আমার জন্য উনি জবটা ছাড়তে বাধ্য হয়েছেন। উনি হাই স্কুলেরই টিচার ছিলেন। তো আমার জন্মস্থান বলতে গেলে গুয়াহাটি, আমার গুয়াহাটিতেই জন্ম হয়েছে। আমার কাকু, পিসি, দাদু, ঠাকুমা মানে আমার বাবার দিকের ম্যাক্সিমাম রিলেটিভ কিন্তু টিচিং প্রফেশনে। তো ছোটো থেকে না আমার ভিতরে একটা ছিল যে আমি বাবার মতো চাকরি করব। অ্যান্ড অনেস্টলি স্পিকিং মাই আইডিয়াল পারসন ইন লাইফ টিল মাই লাস্ট ব্রেথ ইজ মাই ফাদার। তো আমার ছিল আমি বাবার মতো চেয়ারে বসবো, মানে এরকম পেপার ওয়ার্ক আসবে, করব, দেখবো, বাস এটাই। তো যখন 2012তে যখন আমি প্রথম স্কুলে যাই, ঘরের শিক্ষকতা তো আলাদা, তো যখন আমি স্কুলে যাই না, আমার মনটা ছিল না যাবো কি যাবো না, এরকম করে করে গেছে 1 সপ্তাহ। আমি ঘরে এসে রোজ মাকে বলতাম কাল থেকে আমাকে আর স্কুলে যাওয়ার জন্য বলবে না, তো মা বলতেন আচ্ছা ঠিক আছে বলবো না। সকালে উঠে আমি আবার যেতাম যে আচ্ছা 1 সপ্তাহ তো করে নেব করে। তারপর আমি ইংলিশ টিচার হিসাবে জয়েন করি, কিন্তু আমার যেহেতু মিউজিকে আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি বা মিউজিক আমি শিখেছি, তো আমাকে সেখানে মিউজিক করতেও দেওয়া হলো। তো এবার প্রথম ঢোকার পর আমি ছাত্র কন্ট্রোল করতে পারতাম না, স্বাভাবিক, আমি কখনো করিনি, বয়স কম, ওদের সঙ্গে আমার ডিফারেন্সই বা কতটুকু। ওরা আমার কথা শুনতো না, আমি ওদের কথা শুনতাম না, রোজ কাঁদতাম, ওরা আমাকে মানে রোজ কাঁদাতো, আমাকে মানে টন্ট করতো, যাই হোক করে না ছাত্ররা। কোন ক্লাসের স্টুডেন্টরা? আমাকে সব 7, 8, 9, 10 দেওয়া হয়েছে। তো এবার আমি একদিন বসে ভীষণ কাঁদছি, আমাকে তারপর মানে আমি নিজে বললাম যে সবাই যদি পারে আমি কেন পারবো না, তো আমার একটু তো ট্রাই করতে হবে। তো একটু করে যখন আমি ওদেরকে বুঝতে শিখলাম, ওদের পয়েন্ট অফ ভিউটা আমি নিলাম যে ওরা কী চায়, মানে ওরা না
মানে আজকালকের যে জেনারেশন, ওরা এক জায়গায় বসে পড়বে না, ওরা টিচার কাছে আসে, টিচারের সঙ্গে একটু হাসি ঠাট্টা ফুর্তি করতে চায়, একটু মানে ফ্রেন্ডশিপ ধরনের একটা সাপোর্ট কোঅপারেশন টিচার থেকে, যেটা আগেকার আমাদের ট্র্যাডিশনাল আমাদের আগে তো ভয় কাজ করতো না, ভয় কাজ করতো, টিচার এখানে দেখলে আমরা এখান থেকে মাথা নত। তো আমি ওদের টেকনিকটা অ্যাপ্লাই করলাম, ওদেরকে আমার টেকনিকটা দিলাম, তারপর তো আর জাস্ট মিরাকেল। তো ওটার থেকে আমি যা শিখেছি, প্লাস আমার আগের স্কুলে মানে যে স্কুলে আমি চাকরি করছি সরস্বতী স্কুলে, সেই স্কুলের আমার মানে বড় যে শিক্ষক শিক্ষিকারা আছেন ওনারা তো অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে আছেন। ইভেন আমার যে স্কুলের যে প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন, ওনারা আমাকে কন্টিনিউ গাইড করে গেছেন, এভাবে করো, এভাবে ওদেরকে চালাও চলবে। ওই যে মানে শিক্ষাটা আমি পেয়েছি। তো এবার 2017 যখন আমার সরকারি স্কুলে যখন আমার চাকরি হলো, তো আমি ওখানটা গিয়ে আমি মানে দেখলাম যে মানে পভার্টি কাকে বলে। সেটা তো মানে শহরাঞ্চলে যেগুলো স্কুল থাকে ম্যাক্সিমাম ওরা বুঝতে পারে না হোয়াট ইজ পভার্টি। আমি যখন সরকারি স্কুলে গেলাম, ফার্স্ট আমার যেটা প্রবলেম হলো, আমার ঘর থেকে আমার স্কুলের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। মানে ওয়ান ওয়ে না বোথ ওয়ে? বোথ ওয়ে। 4-5 বার গাড়ি চেঞ্জ করতে লাগে, তারপর পায়ে হেঁটেও অনেক জায়গায় যেতে লাগে। তো এরকম রুরাল একটা এরিয়াতে যখন আমি গিয়ে ঢুকলাম, তখন ফার্স্ট যেটা দেখলাম, আমার স্কুলটা মাল্টিলিঙ্গুয়াল স্কুল, মানে ওখানে হিন্দু, মুসলিম এবং ট্রাইবাল জনজাতির মানুষ। তো ম্যাক্সিমাম স্কুলের মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ট্রাইবাল বিলং করে, মুসলিম বিলং করে। তো আচ্ছা ঠিক আছে, বাঙালিদেরকে বোঝানো যায়, এবার ট্রাইবালদেরকে আমি কি করে বোঝাবো? ওদের ভাষা তো আমার বোঝার ক্ষমতার বাইরে, ইভেন ওরা আমার কথাও বোঝে না। তো ওখানে আমার একজন কলিগ আছেন যিনি ওখানেরই, উনি আমার আগে থেকে জব করছেন। তো ওই ম্যাডাম আমাকে সাহায্য করেছেন, বলেছেন যে আমি ওদেরকে একটু হেল্প করব, ওরা তোমার ভাষা বোঝার জন্য। তো ওদেরকে বুঝতে বুঝতে অনেক সময়টা লেগেছে। তারপরে দেখলাম না যে অ্যাকচুয়ালি কি, মানে একটা কথা আছে না যে মানে বাসা থেকে গাইডেন্স না পেলে বাচ্চারা সেভাবে এগোতে পারে না, ওদের তো সেটাও নেই। চ্যারিটি বিগিনস এট হোম। তো ওরা না শিখতে চায়, কিন্তু বাসা থেকে সেই গাইডেন্স পায় না। হয় ঘুম থেকে উঠে মাঠে চলে যায়, না হয় এখান থেকে মানে জাস্ট ওই যে আমাদের সরকারি স্কুলে একটা আছে না মধ্যাহ্ন ভোজন, মিড ডে মিল, খাওয়ার জন্য স্কুলে আসে, খাওয়া শেষ হলো ওরা ব্যাগ নিয়ে না বলে কয়ে চলে যায়। তো ওই স্টুডেন্টদেরকে বুঝিয়ে টুঝিয়ে মানে বিভিন্নভাবে এঙ্গেজ করে পড়াটা ওরা করতে পারে না। হ্যাঁ, নাচ গান দিয়ে ওদেরকে ওদের মতো করে এখন মোটামুটি ওরাও অভ্যস্ত আমার সাথে, আমি তো আর অভ্যস্তই। তো এইভাবে চলছে আর কি শিক্ষকতার জার্নিটা না। এটা কিন্তু সত্যি কথা খুব চ্যালেঞ্জিং, যেটা আমাদের সরকার যদিও মিড ডে মিলের ব্যবস্থা করেছে যে স্কুলে গেলে নাকি গার্ল চাইল্ডদেরকে এতখানি টাকা দেওয়া হবে মান্থলি, বা তার পেরেন্টসকে দেওয়া হবে, বা মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে। স্কুলটা তো শুধু মিড ডে মিলের জায়গা হতে পারে না। এখন কিন্তু বাচ্চারা যারা বিলো পভার্টি লাইন থেকে, বিশেষ করে একদম ইন্টেরিয়র রুরাল এরিয়াসগুলোতে বিলং করে, তো সেখানে কি হয়, তারা কিন্তু এই উৎসাহটা নিয়ে স্কুলে আসে, কিন্তু স্কুল তো আসলে বিদ্যার জায়গা, তাই কি না? কিন্তু আমরা আমাদের মধ্যে যদি বর্ণালী নাথের মতো শিক্ষয়িত্রী পাই যারা বলছে যে আমি ওদেরকে ডিফারেন্টভাবে মোটিভেট করে কাউন্সেলিং করে 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 নাচ গান সব কিছু এবং বন্ধুত্ব দিয়ে ভালোবাসা দিয়ে মানে একটা শেপ দিতে পেরেছি, যেখানে আজকে ওরা 2017-তে তুমি জয়েন করেছিলে না সেই স্কুলে, তো সেখানে আজকে মানে কিছুটা হয়তো শেপ দিয়ে যে দে আর কামিং টু দ্য স্কুল ফর এডুকেশন, এটা কিন্তু অনেক বড়, মানে আমি বলবো হ্যাটস অফ টু ইউ অ্যাজ এ টিচার। তোমারও ভালো লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, 100 বার। মানে অ্যাজ এ টিচার আমি 100% বলবো না, সেটা কখনোই সফল হওয়া সম্ভব নয়, কিন্তু মানে 20%ও যদি আমি ওদের মধ্যে পরিবর্তন আনতে পারি, বা আমার জন্য যদি ওদের লাইফটা একটু চেঞ্জ হতে পারে, তাহলে সেটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। সবথেকে বড় পাওনা, তুমি ঠিক বলেছো। তোমার জন্য যদি কারো একটুখানি চেঞ্জ না, মানে 25%ও যদি আমরা করতে পেরেছি, এই বাচ্চাগুলোই তো আমাদের কালকের আওয়াজ, কালকের ভবিষ্যৎ না। 100 তো এরাই তো আমাদের সমাজ গড়ে তুলবে। কিন্তু এরা যদি আজ বিক্ষিপ্ত হয়ে যায়, লাভটা কী হবে? সমাজে কিন্তু অপরাধীর প্রবণতা, অপরাধের টেন্ডেন্সি এবং নাম্বার অফ অপরাধীস, ক্রিমিনালস যাকে বলি, বেড়ে যাবে। প্রাইভেট স্কুলে তো সবাই আসে, সবাই ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, তো সেখানে কি হয়, মা বাবারাও মোটামুটি এডুকেটেড। আমি আপনার কথা এখানে একটু কাটছি।
প্রাইভেট স্কুলে কি হয়, মা বাবা যেটা আপনি বললেন এডুকেটেড, হ্যাঁ হ্যাঁ এডুকেটেড, এইচএস হলেও ওরা এডুকেটেড বলা যায়, বা ওরা সেভাবে গাইডেন্স দিচ্ছে, বাড়িতে প্রাইভেট টিউটার রাখছে বা টিউশনে দিচ্ছে পড়তে, বেঁচে হোক বা ঘরে এসে হোক। কিন্তু গ্রামের বাচ্চারা তো এই ফ্যাসিলিটি পাচ্ছে না। তাই আমি অ্যাজ এ টিচার, আমি অন্য আমার মতো যারা এভাবে ভুক্তভোগী আছে মাল্টিলিঙ্গুয়াল স্কুলে বা আরও আছে, আমি সবাইকে একটা কথাই বলবো যে, আর বিশেষ করে আমাদের আসাম সরকারকে আমি একটা কথা বলবো যে একটু যদি আপনারা মানে গার্জিয়ানদের যদি একটু জাগৃত করেন যে বাচ্চাদেরকে ঘরেও ওদেরকে একটু গাইডেন্স দেওয়াটা দরকার। হ্যাঁ, হতে পারে যে ওনাদের মানে এইভাবে সাক্ষরতার হারটা নেই বা ভীষণ কম বা টুকটাক জানেন, কিন্তু অ্যাটলিস্ট বাচ্চাদেরকে সময় মতো পড়তে নিয়ে বসা, ঠিক আছে স্কুলে আজকে কি পড়ানো হলো, কি পড়া দিয়েছে নেক্সটে, ওইটা পড়ো, তো পড়ে দাও। ভুল বললে একটু জুড়ে পড়া, যাতে কানে বাজে কি বানানটা বললো। বা যদি কোনো জায়গায় স্টুডেন্টদের প্রবলেম হয়, এখন টিচারের পক্ষে তো বাড়ি গিয়ে জানাটা পসিবল না, টিচারের লিমিটেড টাইম, লিমিটেড জাস্ট 40 মিনিটস একটা ক্লাস। হ্যাঁ, তো সেটা যদি আমাদেরকে গার্জিয়ানরা হেল্প করেন, আমার মনে হয় এই অসুবিধাটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। তুমি যেটা বলছো বর্ণালী, সেটার জন্য আমি এখানে বলবো, খুব সুন্দর পয়েন্ট বলেছো তুমি, কিন্তু সেটার জন্য সবচেয়ে প্রথমে লিটারেট, শুধু লিটারেট না, মানে মানে অল্প স্বল্প হলেও পড়াশোনা কাকে জানতে হবে জানো? মাদারকে, মাকে। যেখানে মা চাইল্ডটাকে মানে ইসে করে তুলবে আর কি, সম্পূর্ণভাবে ডিসিপ্লিনড, অ্যাটলিস্ট পড়াশোনার ডিসিপ্লিনটা, খাওয়া দাওয়ার, খেলাধুলার, যেটা ওদের ওই চাইল্ডহুড পিরিয়ডটাতে দরকার। তো যে তুমি টাইম টু টাইম প্রতিদিন ইভিনিংয়ে তুমি পড়তে বসো, হ্যাঁ অ্যাটলিস্ট এই জিনিসটা। বা মাই কিন্তু আমাদের প্রথম শিক্ষা গুরু থাকে সবার, আপনার আমার সবার, প্রত্যেকের। মাই যদি একটু খেয়াল করেন, মা খেয়াল করবে, তখনই খেয়াল করবেন মা যদি মাদের মাঝখানে ওই বিলো পভার্টি লাইনটাতে আমাদের সরকারের ডেফিনেটলি এটা একটু চোখে রাখা উচিত যে মায়েরা যেন এডুকেটেড, মানে আমি বলছি না একদম হায়ার স্টাডিজ হোক মাদের, কিন্তু ন্যূনতম পড়াশোনাটা যাতে তারা পড়াশোনার ভ্যালুটা বোঝে। তখনই কিন্তু এই যে আমাদের যে সরকার এত প্রয়াস নিচ্ছে গভর্নমেন্ট স্কুলগুলোতে সাকসেসফুল করার জন্য, রেট অফ স্টুডেন্টস প্রেজেন্সটা ওখানে বাড়ানোর জন্য, তখনই কিন্তু তাদের এই প্রয়াসটা, ফার্স্ট ইউ হ্যাভ টু এডুকেট দেয়ার মাদার্স ইনস্টেড অফ দ্য চাইল্ড। মাদার এডুকেটেড হলে, কথা আছে না একটা কান টানলে মাথা আসে, তো তেমন কিন্তু না বর্ণালী, যে মাদার যদি এডুকেটেড হয় ডেফিনেটলি চিলড্রেনরাও কিন্তু, বিকজ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ডেফিনেটলি এগিয়ে যাবে আরও। আর টিচারদের সেটা কিন্তু ইন এ কিউ সেটা সুবিধে হবে কি করে ওরা আরও বাচ্চাদেরকে আরও মোটিভেট করে পড়াশোনায়, সো দ্যাট এ ভেরি হিউজ নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার ইন দ্য এইচএসএলসি, বা ওরা পাশ করে প্রতি বছর পাশের হারটা যেন বেড়ে যায়। অসুবিধা হলে খোলাখুলি আলোচনা করাটা দরকার এসে মাদের, কারণ বাচ্চাদেরকে না বাবারা তো ঠিক সেভাবে সময় দিতে পারে না বা খেয়ালও করে না, স্বাভাবিক। তো মারা যদি এসে টিচারদের সঙ্গে খোলাখুলি বলে যে আমার বাচ্চার এই জায়গায় প্রবলেম হচ্ছে বা এই সাবজেক্টটা পড়তে প্রবলেম হচ্ছে, একটু বুঝিয়ে বলুন, টিচারদের হেল্প হয়, ওইটাই। ওটা তো 100বার টিচারদের এখন পার ক্লাসে ধরুন 50-60টা করে বাচ্চা, 30টা-40টা বাচ্চা, পার বাচ্চাকে অ্যাটেনশন দিলে ক্লাস তো হবে না, সেটা সম্ভবও না আমাদের পক্ষে, 40-45 মিনিটস অ্যাটেনশন দেওয়া। আর আরেকটা কথা, বিশেষভাবে গভর্নমেন্টের যে এই প্রয়াসগুলো না, এগুলো আরবান এরিয়াজে খুব ভালো সাকসেসফুল হচ্ছে। আমরা এখানে আলোচনা করছি টেটের শিক্ষয়িত্রী বা শিক্ষকরা যারা রয়েছেন রুরাল ইন্টেরিয়ার এরিয়াজ অফ দ্য কান্ট্রিজে। তো আমরা আশা করব এভাবেই গভর্নমেন্ট আমাদের কথার দিকে ঠিকই আলোকপাত করবেন। এই নিয়ে পেপার পত্রে, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় অনেক লেখালেখিও হচ্ছে। তো আবার আমাদের সেই কিন্তু ওর স্কুলে যেমন 40 মিনিটস টাইমিং থাকে, 45 মিনিটস টাইমিং থাকে, আমাদের টক শোতেও কিন্তু একটু টাইমিংয়ের কনস্ট্যান্ট রয়েছে। তো আমরা ওর আরও বিজনেস ভেঞ্চার রয়েছে দর্শকবৃন্দরা, চলুন সেটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তুমি শিক্ষিকা ছাড়াও তুমি আই থিঙ্ক ইউ আর মানে প্রোপ্রাইটার অফ অ্যান এনজিও, ডিরেক্টর অফ অ্যান এনজিও। তো তোমার এনজিওর বিষয়ে ফার্স্ট তোমার এনজিওর নামটা শুনবো এবং সেটা কি কি কাজ করে সব কিছু মিলিয়ে মিশিয়ে ইন এ জিস্ট বলো রিগার্ডিং ইয়োর এনজিও। আমার এনজিও নাম হলো উড়ান এক নই উম্মিদ। তো সেটার এই ট্যাগলাইনটা দেওয়ারও একটা মানে আছে। উড়ান মানে হলো কি, আমরা যেটা বুঝি যে উড়া, হ্যাঁ, উঠতে যাওয়া, উঠতে পারা, সেটা। এখন যদি আমরা বলি যে এক নেই উম্মিদ, মানে কি, অনেকে আছে না আমরা হতাশা হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ডিপ্রেশনে ভুগি, আমার দ্বারা কিছু হবে না, বা এটা একটা
টাইপ থাকে। তো উড়ান এক নেই উম্মিদ মানে কি একটা বলে না সব অন্ধকারের মধ্যে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে, তো সেটার জন্যই আমরা এই ট্যাগলাইনটা দেওয়া আমাদের, উড়ান এক নেই উম্মিদ। আমি এই উড়ানের ফাউন্ডার সেক্রেটারি। তো এই এনজিওটা আমি বানিয়েছি 2020 ইংরেজিতে ডিউরিং কোভিড। তো প্রথমে আমি মানে ছোট থেকেই আমি টুকটাক মানে সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসতাম। সেটা মানে আমার বাবা সবসময় একটা কথা বলেন, বললাম না বাবা আমার আইডিয়াল পার্সন। তো আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলতেন যে তুমি না যদি কাউকে কখনো কিছু দাও সেটা মানে একদম সাইলেন্টলি দেবে, বলতে যেও না কাউকে। তোমার ডান হাত যেন না জানে বাম হাত দান করছে, আর বাম হাত যেন না জানে ডান হাত দান করছে। তো আমি বাবার আইডিওলজিতে আমি বিশ্বাস করি, তো আমি ওইভাবেই চলতাম। কিন্তু 2020-র একটা ঘটনা আমার লাইফটাকে টোটালি চেঞ্জ করে দেয়। ঘটনাটা হলো কোভিডের যখন ভ্যাকসিনেশন শুরু হয়েছে, আমার 2টো ভ্যাকসিন হলো। 2টো ভ্যাকসিন হওয়ার পর আমার মা আর বাবার, যেহেতু ওরা সিনিয়র সিটিজেন, ওদের ফার্স্ট ডোজ হলো। তারপর একদিন আমার মা লাস্ট 3 দিন থেকে আমার মা ভীষণ অসুস্থ, তখন তো লকডাউন চলছিল, মা ভীষণ অসুস্থ হওয়ার পর আমি আমার মাকে নিয়ে পাশের হসপিটালে যাই, আমাদের এরিয়াতে যে সিভিল হসপিটাল আছে সেখানে যাই। সেখানে টেস্ট করার পর জানতে পারি আমার মা মানে কোভিড এফেক্টেড, এবং মার অক্সিজেন লেভেল অন স্পট আমার চোখের সামনে, মার অক্সিজেন লেভেল 90 থেকে নেমে 70-তে এসছে আমার চোখের সামনে। ডক্টর আমাকে সাফ বলে দিয়েছে যে বাঁচাতে হলে বাইরে রেফার করো। এখন এই অবস্থায় আমি আমার মা বাবার একমাত্র সন্তান, তো এই অবস্থায় আমার সঙ্গে তখন কেউ নেই, আমি কাকে জিজ্ঞেস করবো? আমার বাবা 2019 থেকে মানে ভীষণ অসুস্থ, তো আমি যে ওনার হেল্পও নেব সেটাও সম্ভব না, উনি মানে বিছানা ছেড়ে উঠতে পারেন না। তো এই অবস্থায় আমি আমার মাকে, আমার করিমগঞ্জের একজন মানে কি বলবো একজন রিনাউন্ড একজন দাদা আছেন, আমার সিনিয়র ছিলেন, মানে কলিগও বলবো না, সিনিয়র দাদা ছিলেন কলেজে, সবাই ম্যাক্সিমাম ওনাকে চিনে। ওনার নাম সুজন দেবরায়, দেবজ্যোতি সুজন দেবরায়। তো এই সুজনদাকে আমি ফোন করি। তখন না একটা এমন সিচুয়েশন ছিল, আত্মীয় স্বজনও তো ঘরে আসতো না, কার সাথে কেউ কথা বলতো না। তো তারপর মানে কথা বলো যদি মোবাইলেও যদি ভাইরাস চলে যায়, এভাবে একটা সিচুয়েশন ছিল, আতঙ্কের একটা। হ্যাঁ আতঙ্কের, কিন্তু কিছু আরো মানুষ রিউমারও ছড়াতো। তো তারপর ওই সিচুয়েশন, এখন আমার মাকে তো আমার বাঁচাতে হবে, শিলচর রেফার করার জন্য বললো। তো শিলচর না কোনো কিছু মানে খালি নেই, সব হসপিটাল, মেডিকেল কলেজ সব ফুল, পুরো সিভিল। তো সুজনদাকে যখন ফোন করলাম, সুজনদা আমাকে বললেন যে ঠিক আছে আমি গাড়ি নিয়ে আসছি, মানে উনি একটা প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে এনে আমার মাকে আমি তখন ওনার সাথে পাঠিয়ে দিলাম শিলচরে একটা নার্সিংহোমে, প্রাইভেট নার্সিংহোমে। আমি যখন ওই দিন বাড়ি ফিরে আসলাম, আসার পর আমার 8.5 বছরের একটা ছেলে আছে। তো আসার পর আমি যখন টেস্ট করলাম, করে দেখা গেল আমার বাবা নেগেটিভ, আমি এবং আমার ছেলে পজিটিভ। আমার ছেলে সিমটোমেটিক, আমি সিমটোমেটিক। তো ওই অবস্থায় না আমি মানে বাস্তব চিত্রটা আমি আজকে বলছি, আমি মানুষের মানে বাস্তব চিত্রটা দেখেছি। মানে বিপদে পড়েও আমি কাউকে পাইনি। আমার বাবা নেগেটিভ ছিলেন, আমি চাইছিলাম যে আমার বাবাকে যদি কারো বাড়িতে একটু ট্রান্সফার করতে পারি, বাবার জীবনটা বেঁচে যায়, আমি আমার ছেলের সামহাও সার্ভাইভ করবো 1 উইক, এটা হয়ে যাবে। কিন্তু একটা মানুষ দিদি এগিয়ে আসলো না আমাকে হেল্প করার জন্য। সবাই তখন সবার অসুবিধে দেখাতে লাগলো, যারা এককালে না মানে বাবাকে বলছিল যে না কিছু হলে আমাকে বলবে, এই করবে সেই করবে, তো সেটা হয়নি বাস্তবে। তো ওই ঘটনা আমি মানে তখন এই সিচুয়েশন আমার লাইফে গেছে, আমি আমার বাবাকে বলেছি একটা কথাই, বাবা আমি যদি বাঁচি তুমি বাঁচবে, আমি মরলে তুমি মরবে। আমি হসপিটালে ফোন করে একজন দাদাকে দিয়ে আমার ঘরে আমি গ্লাভস আনিয়েছি, স্যানিটাইজ করে 3-4টা গ্লাভস এক হাতে পরে বাবাকে আমি কি করব, রান্না করেছি, খেতে দিয়েছি, বাইরের থেকেও আমার মানে খাবার অর্ডার করেছি, এসছে। আর আমার বাবা দিনটা শুধু কাঁদতো, মানে কেউ নেই না হেল্প করা। তখন আমি বাবাকে বললাম যে এই কোভিড যদি না আসতো আমাদের জীবনে, মানুষের চেহারাটা হয়তো আমরা দেখতে পারতাম না। হ্যাঁ। তো ওই দিনের পর আমার মা সুস্থ হলেন, বাড়ি আসলেন, আমি আমার ছেলেও সুস্থ হলাম। কিন্তু ওই যে না মনের মধ্যে একটা আমার মানে জেদ চেপে গেছিলো যে আমি সবার জন্য করছি, আমার বাবা করছে, এরকম তো আমাদের মতো আরও অনেক মানুষ করছে, তো ওদের বিপদে পাশে দাঁড়াবার তো কেউ নেই।
কেউ জিজ্ঞেসও করে না তোমরা খেয়েছো কি না। যখন আমার মা সুস্থ হয়ে এলেন, আমি সুস্থ হলাম, ছেলে সুস্থ হলো, তখন আত্মীয় স্বজন বারবার ফোন করে, ইভেন পাড়াপড়শিও ফোন করে বলছে তোমরা সুস্থ হয়েছো, ও মানে ঘরের গেটের সামনেও এসে জিজ্ঞেস করিনি। তো ওই দিনকে আমি ভাবলাম যে না, আর না, এবার আমার কিছু একটা করতে হবে এদের জন্য। এতদিন তো লুকিয়ে করেছি, এবার সামনে আসতে হবে। তো যখন আমি আসলাম, আসার পর আমার একজন স্টুডেন্ট, আমার মানে সরস্বতী স্কুলেরই আমার এক স্টুডেন্ট, ওকে আমি জাস্ট ফোন করে বলেছি যে আমার না কিছু ছেলেমেয়ে দরকার। ওই দিন বিকেলেও আমার ঘরে প্রায় 20 জনের মতো ছেলেমেয়ে পাঠিয়েছে, যারা মানে এত ভালোবাসে সোশ্যাল ওয়ার্ক করতে। ওদেরকে আমার কিছু বলতে হয়নি, ওরা এসেই বলছে দিদি কোথায় কী করতে হবে বলো। তো আমি ওদেরকে বললাম যে এরকম এরকম, ওরা করেছে। তারপর 2021 গেল, এভাবেই 22তে শিলচরে বড় ফ্লাড হলো, হয়তো আপনারা দেখেছেন পেপারে টেপারে, মানে পুরো শিলচর শহরই ডুবে গেছিলো। ওই সময় গলা জল অবধি দাঁড়িয়ে আমার এনজিওর মেম্বাররা, ওদেরকে আমি মেম্বার কম বলি, আমার ফ্যামিলি মেম্বার বেশি বলি, সেই ছোট ছোট বাচ্চারা কলাপাতার ভেরুয়ার উপর উঠে গলা জলে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করেছে ফ্লাডে। তারপর যে সমস্ত জায়গায় মানুষ হেঁটে যেতে পারে না বা নৌকা যেতে পারে না, ওরা ওই সমস্ত জায়গায় গেছে। কখনো সুযোগ পেলে আমি আপনাকে ফটো দেখাবো, বা আমার ফেসবুক পেজ আছে আমাদের এনজিওর, দেখতে পারবেন। তো ওখান থেকে না ওরা আমাকে এখনও এমন আছে, মানে একটা বলে না যে যখন কেউ কিছু করতে চায় পেছন দিকে ব্যাকবাইটার্স প্রচুর থাকে। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে এবং হচ্ছেও, মানে নিচের দিকে টানার জন্য প্রচুর আছে, সমালোচনা প্রচুর, এটা করলো না, এটা হলো না, সেটা হলো না, ওটা হলো না। বাট আমার মেম্বার্সরা আমাকে বুঝিয়েছে যে দিদি এগুলো কানে নিলে হবে না, ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। হ্যাঁ, মুভ ফরওয়ার্ড করতে হবে তোমাকে। তো সেটা মাথায় রেখে আজ 2024 আমার বলতে কোনো লজ্জা নেই, আমার এনজিওকে অনেক বড় বড় মানুষ মানে ভীষণ ভালোবাসেন এবং অনেকগুলো ফেলিসিটেশন পেয়েছে আমার এনজিও, জাস্ট বিকজ অফ আমার বলবো না, আমার এনজিও মেম্বার্সদের হার্ডওয়ার্কের জন্য। ওরা দিন রাত পরিশ্রম করছে। মানে তোমরা রাইট ফ্রম কোভিডের সময় থেকেই, মানে যেখানে ম্যাসাকার হয়, ন্যাচারাল ম্যাসাকারগুলো, যেগুলো ক্যালামিটিস হয় লাইক ফ্লাড বা যাই হোক, ওই এরিয়ায় তোমরা মানে ওটাতে কনসেন্ট্রেট করো, মানুষকে হেল্প করো। এখন কথা হলো তোমাদের যে ফান্ডসটা আসে, কিছু তো ফান্ড স্পন্সরশিপের থাকে নিশ্চয়ই, অল্প স্বল্প হলেও কিছু তো ফান্ডস পেতেই হবে, না হলে তুমি একা এত বড় কাজটাকে এগিয়ে নিয়ে যাবে কি করে, তাই কি না? এটা আমরা সত্যি সবাই প্রার্থনা করব যে তোমার এনজিও আরও মানে খুব উঁচু স্তরে পৌঁছক, তোমার এনজিওর কাজ মানে খুব মানে বলে না, ইউ গেট দ্য লেভেল অফ প্রসপেরিটি। তোমার এনজিও চেষ্টা করি দিদি, মানে মানুষের পাশে দাঁড়ানোর। আমার একটাই মোটো, মানে আমার বাবা, আমার মা, বিশেষ করে আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলেন যে কখনো কারোর দুঃখের কারণ হয়ও না, যদি পারো কারোর মুখের হাসি ফুটিও, কখনো কারোর কষ্টের কারণ হয়ও না। তো সেই জিনিসটা না আমি বিলিভ করি। তো আমি চেষ্টা করি যেভাবে হোক, মানে আমি মানুষটার হেল্প করব, যদি পারি না আমি বলে দেবো পারবো না, পারলেও করি, ক্ষতি করব না। হ্যাঁ, কিন্তু এটা নিয়েও অনেকে প্রশ্ন করে, ও কাজ করলো কোন সময় করলো, আমরা তো দেখলাম না। মানে এখনের, মানে আমাকে মাফ করবেন অনেকেই, হয়তো খারাপও পাবেন, কিন্তু আজকালকে না একটা ট্রেন্ড হয়ে গেছে শো অফ। একটা মানে কলম দিতে গেলে 5 জন মানুষ মিলে একটা কলম একজনকে দিচ্ছে, সেটা আবার ফটো উঠে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আমি জানি আজকালকের যুগে বাড়তে গেলে সোশ্যাল মিডিয়ার হাত অপরিসীম, সেটা ছাড়া বাড়া সম্ভব না, কিন্তু সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি সব কিছুতে ফটো ওঠা পছন্দ না করি, ইউ ক্যান্ট ট্রোল মি ফর দ্যাট না। তুমি আমাকে সেটা বলতে পারো না যে ও এটা করেনি, ও এমনিতেই নিয়ে গেছে। যারা দেখার এমনি দেখছে, যারা বোঝার এমনি বুঝছে। আর সব থেকে বড় কথা যেটা আমি বিলিভ করি, মানুষের আশীর্বাদ যদি থাকে, আমি নিশ্চয়ই এবং আমার এনজিও নিশ্চয়ই একদিন না একদিন তুমি নিশ্চয়ই সফল হবে 100 বার। আর তুমি যেটা বললে তোমার এনজিও উড়ান এক নই উম্মিদ, নামটাও খুব ইউনিক, আর তোমার এনজিও অনেকগুলো ফেলিসিটেশন পেয়েছে, রিয়েলি মানে গ্রেট রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইউ অ্যান্ড ফর ইয়োর জার্নি। আরও তুমি প্রসপারিটি লাভ করো উইথ টাইম। আর তোমার সাথে যেসব ছেলেমেয়েরা রয়েছে যারা তোমার ভলেন্টিয়ার্স, তাদেরকেও কিন্তু আমার শত শত প্রণাম রইল। এতগুলো বাচ্চাকে যে তুমি এত মোটিভেট করছো, দ্যাট ইজ ইয়োর পার্ট। আর ওরা যে এত সুন্দর জিনিসটা ছোটোবেলার থেকে মানে শিখছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াজে তোমাদের ওখানে ওই রিজিয়নে ওটা একটা মানে চিরন্তন প্রবলেম বলতে পারো। হ্যাঁ,
তো সেটাতে যে ওরা আন্ডার ইয়োর গাইডেন্স শিখছে, যে এটা কিন্তু অনেক বড় ব্যাপার, আর ওদের মধ্যেও ওই জিনিসটার বীজটা কিন্তু তুমি বয়ে দিচ্ছ, সেটা কিন্তু লাইফ লং ওদের মধ্যে চলবে। আরেকটা জিনিস, আমার এনজিওর মেইন মোটো, মানে আমরা যেটা নিয়ে মেইনলি কাজ করি সেটা হলো ওমেন এম্পাওয়ারমেন্ট আর বর্ডার এরিয়ার বাচ্চাদেরকে যেটা আমরা বলি। তো এতে আমি তো ফাউন্ডার সেক্রেটারি এনজিওর, আমার এনজিওর যিনি প্রেসিডেন্ট স্যার আছেন উনিও মানে ট্রাই করেন সব সময় ওদেরকে মোটিভেট করছেনও। হয়তো উনি সবসময় ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারেন না, আমিও হয়তো পারি না স্কুলের জন্য, বাট মানে ওদের মধ্যে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না যে আমরা শুধু বলে দিই, বাকিগুলো ইমপ্লিমেন্ট ওরা করে। তো ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমাদের কাজ করার মেন মোটোটাই হলো যে অনেক মহিলারা আছেন, আমরা জানি মানে আমাদের তো সোসাইটিটা না প্যাট্রিয়ার্কিক সোসাইটি, পুরুষতান্ত্রিক, ঘর থেকে বেরোতে দেবে না, এই করবে না সেই করবে না। আর 10 বছর, সরি টু ইন্টারাপ্ট ইউ, পুরুষতান্ত্রিক তো আমরা ছোটবেলার থেকেই পেয়ে এসেছি, বিশেষ করে যারা আমরা বলি যে বড় শহরে, দিল্লি বম্বেতে নেই, আছে এর মানে ইন রিগার্ড টু দ্য ক্লাস আছে, হ্যাঁ কার নেই, বলিউড সেক্টরটাতে নেই, আপার ক্লাস যেটা মানে আপার সেকশন অফ দ্য সোসাইটিতে প্যাট্রিয়ার্কি থাকলেও একটু যেন লুকিয়ে চুরিয়ে আছে আমাদের ছোটোবেলার থেকে, যেটা আমরা পেয়েছি। কিন্তু আজকাল মানে থ্যাঙ্কস টু মানে টু ডিফারেন্ট প্রজেক্টস অফ আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারদেরকে আমি বলবো, বা এডুকেশন মিনিস্টারকে, পুরো টিমকেই, যে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য এত কাজ সুপ্রিম কোর্ট করেছে, এত লস দিয়েছে যেটা আমরা জানি না। তো প্যাট্রিয়ার্কিটা না কোথাও যেন মিডল ক্লাসে একটু যেন অ্যাসেন্স পাওয়া যাচ্ছে, একটু হলেও যেন ব্রেক হয়েছে। ইট উইল টেক অ্যানাদার 10-20 ইয়ার্স, হয়তো আমরা তখন বুড়ো হয়ে যাব, কিন্তু যা নতুন প্রজন্ম আসছে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও প্যাট্রিয়ার্কি আছে কিন্তু রেটটা অনেক কম। তো আমাদের সোসাইটিটা, আমি বলছি না যে প্যাট্রিয়ার্কি খারাপ, কিন্তু যেখানে তুমি স্ত্রী জাতিকে ডমিনেশন করছো, মানে রাইট ফ্রম হোম টু মানে এভরি সেক্টর, ইভেন জবেও, ইউ গো টু কর্পোরেট সেক্টর, ইউ গো টু গভর্নমেন্ট সেক্টর, এনিওয়্যার তুমি ডমিনেট করতে চাইছো, সেটা কিন্তু আমাদের ভাঙতে হবে। আর ভাঙবো কখন? যখন রেট অফ নট অনলি উইমেন লিটারেসি, উইমেন এডুকেশন ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, হায়ার এডুকেশন ভাঙবে, মানে গড়বে, সেটাতেই কিন্তু আমরা পারবো। আরও 10 বছর পর দেখো, তুমি এখনই নিশ্চয়ই ফিল করছো এই যুগের মহিলা হয়ে যে অনেকখানি কমে গেছে তোমার ছোটোবেলার থেকে চিন্তাধারাটা। আজকে তোমার মার যেটা চিন্তাধারা ছিল তোমার মধ্যে নেই, বা আমার মার যেটা চিন্তাধারা ছিল আমার মধ্যে নেই। তো সেটাই আমি বলবো, যেমন আমার বাড়িতেই আমার ঠাকুমা আজকে যদি মানে বেঁচে থাকতেন, জানি না রেলিভেন্ট কিনা, উনি মোটামুটি 97-96 এমন হতেন। শি ওয়াজ এন ভেরি মানে একটা পাবলিক সেক্টরের এমপ্লয়ি ছিল, কিন্তু মনটা কিন্তু ওই প্যাট্রিয়ার্কি ডমিনেটেডই ছিল, কিন্তু আন্ডার হাজব্যান্ডস কন্ট্রোল, বা এখন হয়তো আমরা কিছু করছি না, কিন্তু আমাদের মনটা কিন্তু অনেক লিবারেল, অনেক উদার, আর সেটা হওয়ার প্রয়োজন আছে যেখানে আমরা কষ্ট পাচ্ছি, তাই কি না? আর 10-20 ইয়ার্স প্যাট্রিয়ার্কির এই প্রভাব কিন্তু আস্তে আস্তে ভেঙে আসছে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজের যেটা, এটার সব থেকে বড় একটা জিনিস হলো, যেটা হয়তো আমরা অনেকেই রোজ দেখি ডেইলি লাইফে, যে আপনি বা যারা আছে আমরা জব করছি, একটা কিছু তো করছি, উই আর স্যালারিড পারসন, কিন্তু এখনো আমাদের সমাজে হাউসওয়াইফদেরকে সারাদিন কাজ করার পর উইদাউট স্যালারি জিজ্ঞেস করা, তুমি সারাদিন কি করলে? দ্যাটস দ্য বিগ ইস্যু। কিন্তু আমি বলবো হ্যাটস অফ টু অল দ্য হাউসওয়াইফস। আমি স্যালারাইড হতে পারি, কিন্তু ওই যে আমার তো একটা নির্দিষ্ট টাইম আছে না, 9 to 5 এরকম একটা আছে, কি 9 to 4, 9 to 2 এরকম একটা আছে। ওদের তো তা নেই, ছুটি নেই, সানডে, স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে কিছু নেই, কোনো পাবলিক হলিডে ওরা এনজয় করতে পারে না। ইভেন ওদের ঘরে, ওদের যদি কোথাও যেতে হয়, ঘরের পুরো রান্না বান্না শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে যদি সময় পায় নিজের জন্য, তখন হয়তো বেরোবে, বা বেরোতে গিয়ে দেখে বলবে দেরি হয়ে যাচ্ছে, তোমার আর যাওয়ার কাজ নেই। আমি দেখেছি নিজের চোখে। তো আমি সেটাই বলবো যে হ্যাটস অফ টু দোজ উইদাউট স্যালারিড পার্সন, উইদাউট স্যালারিড ওমেন, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মন জোগাতে, ছেলে মেয়ে এই খাবে, মেয়ে এই খাবে, শ্বশুর এই খাবে, শাশুড়ি এই খাবে, বর এই খাবে, করে গেস্ট আসলে
মানে হয়তো কিছু নেই ঘরে, সেটাকে কিভাবে ম্যানেজ করে ঘরের মানুষের সম্মানটা রক্ষা করা, সেটা ওরা ছাড়া কেউ বুঝতে পারবে না। কিন্তু তারপরও যখন কথায় কথায় ওদেরকে খুদ ধরা হয় আর বলা হয় যে তুমি সারাদিন কি করলে, দ্যাটস দ্য বিগ ইস্যু। এতখানি স্যাক্রিফাইসের কমিটমেন্ট টুয়ার্ডস দ্য ফ্যামিলির পরেও কিন্তু না তাদেরকে বলা হয়। তো আমাদের প্রত্যেক এডুকেটেড মহিলার কিন্তু এটা ওরা আবার সবাই ঘুমানোর পর ওরা ঘুমায়, সবার ওঠার আগে ওরা উঠে যায়। তো আমাদের কিন্তু এটা নৈতিক দায়িত্ব রয়েছে যে আমরা যেন সবাই জোট বেঁধে, ইনস্টেড অফ মানে যেটা মানে আমরা মেয়েদেরকে হিংসে করি, এই স্টেজটা একেবারে অতিক্রম করে তো ওটা পেছনে ফেলে এসে যে সবাই সংযুক্ত হয়ে দলবদ্ধ হয়ে মানে যারা এডুকেটেড বা লিডারশিপ কোয়ালিটিস আছে তারা কিন্তু যাতে আমরা যারা একটু ব্যাকওয়ার্ড ক্লাসের মহিলারা আছে তাদেরকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না, এটাই আমাদের মোটো হওয়া উচিত। যখন অ্যাক্ট পার হবে না মানে ফিমেল স্টেটাস অফ ফিমেল ফোক ইন দ্য সোসাইটি আর মেল ফোক, তখন কিন্তু সব কিছু সুন্দরভাবে আমার মনে হয় এগিয়ে যাবে। সেটার জন্য এগিয়ে আসতে হবে, মহিলাদেরও একটু সাহস করে এগিয়ে আসতে হবে, মানে মনের চিন্তাধারাটাকে চেঞ্জ করতে হবে। তাদের মধ্যে অনেকে আছে অনেক ধরনের ব্যতিক্রমী কাজ জানে, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো মেকআপ করতে পারে, কেউ ভালো আচার বানাতে পারে, বিভিন্ন কাজে ওরা যুক্ত আছে। সবার মধ্যেই ভগবান কিছু না কিছু ট্যালেন্ট দিয়েছে, কিন্তু আমরা পরিবারের চাপে পড়ে ওই স্যাক্রিফাইস করতে করতে আমার নিজস্বতাটাকে টোটালি হারিয়ে ফেলি। এটাই আমাদের আবেদন রইল থ্রু দিস টক শো, যেন প্রত্যেকেই আমরা সেটা অনুভব করি এবং মানে যারা আমাদের থেকে একটু পিছপড়া সেকশনে আছে তাদেরকে যেন আমরা কাউন্সেলিং করে মোটিভেট করি, সো দ্যাট তুমিও যেটা বর্ণালী ম্যাডামের মতো মানুষরা করে চলছে। আচ্ছা, এখানে আমাদের একটু টাইম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে বর্ণালী, তো আমি আবার জানতে চাইবো তোমার আরেকটা বিজনেস ভেঞ্চার রয়েছে, তুমি বলা মতে আমাকে, তো তুমি বলো তো সেটার বিষয়। এনজিওটা খুবই সুন্দর একটা প্রয়াস তোমার, উড়ান। তো আমি তোমার যেটা নেক্সট বিজনেস ভেঞ্চারটার বিষয়ে জানতে চাইব। সেটা হলো আমার নিজস্ব একটা বুটিক ব্যবসা রয়েছে, সেটা কাপড় এবং জুয়েলারি অ্যাক্সেসরিজ সব মিলিয়ে। তো সেটা আমি 2016-তে শুরু করি, তো আজ 2024-এ দাঁড়িয়ে আছে। সেটার নাম হলো বীরস, মানে আমার ছেলের ঘরের নাম বীর, তো ওর নামে আমি দিয়েছি বীরস। তো ওখানে অনলাইন অফলাইন বোথ ইয়েতেই করা যায়। তো সেটা প্রথম যখন আমি শুরু করি সেটা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল, মানে উইদিন ডিস্ট্রিক্ট আমি সাপ্লাই করতাম। তো সেটা এখন ধীরে ধীরে মানে এর কাছ থেকে উনি জানতে সেটা এখন রিসেন্ট লাস্ট 2 ইয়ার্স থেকে আমি বিদেশি একটা কুরিয়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছি। তো ওরা আমার প্রোডাক্টসগুলো আমেরিকা, দুবাই এবং আরও যেগুলো প্রান্ত আছে, বাংলাদেশ, আরও যেগুলো 2-একটা মানে কান্ট্রি আছে, ওগুলোতে ওরা সাপ্লাই করছে। মানে থ্রু সোশ্যাল মিডিয়া তুমি অ্যাডভার্টাইজ করো না, থ্রু ফেসবুক, থ্রু ইনস্টাগ্রাম? আসলে আমি প্রথম এটা শুরু করি আমার এক বন্ধুর কথায়। তো আমি ছোটবেলা থেকে আমি গান শিখেছি, গান নিয়ে করি, আই এম এ প্রফেশনাল সিঙ্গার অলসো। তো সেটা মানে যখন করতাম আমার বন্ধু বলতো যে তুই যখন গান টান করিস, লাইভ করিস, তোর বুটিকের 1-2টা কালেকশন পরে তুই কর। তো ওটা যখন করতাম তারপর আস্তে আস্তে সবাই জানলো যে এরকম কিছু একটা আছে, তো আস্তে আস্তে পরিচিতি হলো, তো তারপর তো আর চলছে রানিং। তুমি তোমার বুটিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল হয়ে গেলে না? হ্যাঁ, মডেল বললাম না, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে খুব সুন্দর জার্নিটা রিলেটেড, খুব সুন্দর লাগলো শুনে। আর তোমার পেজগুলোর নাম যদি আর তোমার কন্ট্যাক্ট ডিটেলসটা একবার একটু বলে দাও তো তুমি নিজের মুখে। আপনারা ফেসবুকে গিয়ে পাবেন ভিরস, VEERS ভিরস। আমার প্রোফাইল বর্ণালী নাথ ফেসবুকে সার্চ করলে পাবেন। এবং আপনাদের যদি কারোর কোনো জিনিস পছন্দ হয় তো আপনারা আমাকে মেসেঞ্জারে কল বা মেসেঞ্জারে মেসেজ করে রাখতে পারেন, ছবির স্ক্রিনশট নিয়ে বা ছবিটা পাঠিয়ে। কারণ আমাদের যেহেতু ফেসবুক এখন অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো অনেকেই প্রশ্ন করেন যে দিদি এটার দাম কত বা এটার প্রাইস কত, আমরা ওপেনলি বলতে পারি না, সেটা আমাদের কাছে রেস্ট্রিক্টেড হয়ে গেছে ফেসবুক থেকে। যারা আমরা সেলাররা আছি, আপনারা অনেকেই আছেন সেলাররা, নিশ্চয়ই জানবেন, তো সেটা আমাদের ইনবক্সে বলতে হয়। তো আপনাদের যদি দাম সম্বন্ধে কিছু জানতে হয় আপনারা ইনবক্সে এসে যাবেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বার 6001098054, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। আপনাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় বা কিছু হয় আপনারা এখানে আমাকে ছবি পাঠাতে পারেন। তারপর বুকিং প্রসিজিওরটা আমি বলে দেব, আপনাদের ফুল অ্যাড্রেস দিয়ে আপনারা বুক করবেন এবং সঙ্গে সঙ্গে পেমেন্ট করবেন। কারণ পেমেন্ট এই জন্য আমি বলছি, অনেকে আবার বলেন ক্যাশ অন ডেলিভারি হবে
হবে না নাকি আমার মেইনলি আমার যেগুলো প্রোডাক্ট আসে সেগুলো অল ওভার ইন্ডিয়া থেকে আসে, মেইনলি আসে কলকাতা, নদিয়া, ফুলিয়া, যেগুলো থেকে আমি ডিল করি। আমার প্রত্যেকটা বুটিকের তো একটা বিশেষত্ব থাকে, তো আমার বুটিকের বিশেষত্ব হলো বেঙ্গল শাড়ি। তো বেঙ্গল শাড়ির মেন জায়গায় হলো চন্দননগর, নদিয়া, ফুলিয়া, ওগুলোতে। তো আমি যেহেতু ওগুলো থেকে ডিল করি, তো আমার সরাসরি তাঁতিদের সাথে আমার মানে কানেকশন। তো তাঁতিদেরকে পেমেন্ট না করলে, তাঁতিদেরকে আমি যদি অ্যাডভান্স পেমেন্ট না করি, ওনারা ফ্রেশ পিস রেডি করে ওনারা পাঠাতে পারবেন না। তার জন্য আপনারা তো বুঝতেই পারছেন তাঁতিদের এখন একটু প্রবলেম চলছে। তো ওটা আমরা চেষ্টা করছি ক্যাশ অন ডেলিভারি করার আস্তে আস্তে। তো আপাতত সেটাই প্রসিজিওর। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আপনারা এখানে রিসেন্ট 2 ইয়ার্স থেকে আপনারা এখানে পাবেন পিওর অ্যাসামিজ মেখলা চাদর এবং ট্রেডিশনাল অ্যাসামিজ গয়নাগুলো আপনারা পাবেন। তো আপনারা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনারা মানে দেখতে পারেন, আপনাদের মন মতো জিনিস পেয়ে যাবেন আশা করছি। তো দর্শকবৃন্দরা, আপনারা সবাই জানতে পারলেন বর্ণালীর যে বিজনেস অ্যাডভেঞ্চার্সগুলো রয়েছে, প্রফেশনাল জার্নিটা রয়েছে, এত সুন্দর বুটিক রয়েছে, উড়ান রয়েছে, উড়ান এনজিওটার কথা আমরা জানলাম, সাথে শি ইজ এ টিচার অলসো। সো কম্বিনেশন অফ মাল্টিফেসেটেড ট্যালেন্টস, অনেক প্যাশন থাকলেই কিন্তু এই জার্নিগুলো সম্ভব হয়। তো সত্যি খুব সুন্দর একটা মানে সময় কোথা থেকে বর্ণালী কেটে গেল আমি সত্যি ফিল করতে পারলাম না। খুব সুন্দর একটা কথাবার্তা আমাদের চলছিল, কিন্তু একটা তো সময় নির্দিষ্ট করা আমাদের থাকে এই টকশোগুলোতে। তো আবার আরেকদিন বর্ণালীর সাথে আমরা নিশ্চয়ই দেখা করব, এই মঞ্চে আবার দেখা করব, আবার ঘুরে আসবে। তো একটা এপিসোডে ওর মতন এন্টারপ্রেনিয়ারের কথা সত্যি বলে শেষ করা যায় না। শি ইজ আ ভেরি ট্যালেন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ শি টোল্ড দ্যাট শি ইজ এ সিঙ্গার অলসো, প্রফেশনাল সিঙ্গার। একটা গান টান কিছু করবে কি? আচ্ছা, আমি দুকলি শুনিয়ে দাও, দুকলি শুনিয়ে দাও, ওটার সাথে আমরা অন্তলগ্নে পৌঁছে যাব। বলো। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে, হে নব ফাল্গুনের দিনে, জানিনে যদি তারে নাই চিনি গো, সে কি তেরে মেরে মিलन কি রে না, হো তেরে মেরে মিलन কি রে না। খুব সুন্দর বর্ণালী, আমরা সময় কাটালাম। তোমাকে এবং বীরকে আমাদের অশেষ অশেষ ভালোবাসা, এবং তোমরা খুব সুন্দর করে নিজের জীবনযাত্রায় সফল হও, আরও এগিয়ে যাও, এটাই আমরা আমাদের এন্টায়ার ব্যতিক্রম ডিজিটালের টিমের তরফ থেকে এটাই তোমাকে আমরা বেস্ট উইশেস জানাচ্ছি। সময়ের সাথে সাথে আরও এগিয়ে যাও, আরও সুন্দর সোনালী ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। নমস্কার।